হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে তৃতীয় শ্রেণী ভর্তি পরীক্ষা, সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার একটা সাপ্তাহিক পরীক্ষার সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছে। শোনো, একটু মন দিয়ে খেয়াল করো। আজকে আমি শুভ স্যার না, আজকে আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট। আমি পরীক্ষায় ভালো করার জন্য আমি কোন কোন পদ্ধতি অবলম্বন করি খুব মন দিয়ে খেয়াল করতে হবে। ভিডিওটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু গলা ভাঙছে না? রাত্র বাজে কয়টা জানো? 3টা। যাই হোক, আমি ভিডিওটা করছি, একটু খুব মন দিয়ে খেয়াল করতে হবে। আমি এই কারণে গুরুত্বপূর্ণ বলছি যে পরীক্ষা থেকে আমরা কি চিন্তা করি, পরীক্ষা অনেক সময় টেনশন থাকে, অনেক স্টুডেন্ট থাকে যারা বাসায় ভালো করে, আব্বু আম্মুর কাছে ভালো করে, বাট পরীক্ষার হলে যে ভুল করে। আমাদের পরীক্ষা নিয়ে একটা এক্সট্রা টেনশন কাজ করে, বা নতুন একটা পরিবেশ, বা আমার প্রশ্ন কেমন আসবে, বা অনেক চিল্লা পাল্লা, বা মানে অনেক কিছু মাথায় নিয়ে আমাদের পরীক্ষাটা ফেস করতে হয়। বাট আমি সবসময় একটা কথা বলি, একজন স্টুডেন্টের জন্য সেটাই পজিটিভ হবে যে প্রশ্ন সহজ আসুক কঠিন আসুক, সে নিজেকে স্বাভাবিক রাখবে, মাথা ঠান্ডা রাখবে। পরীক্ষার জন্য সব থেকে বড় বিষয় হচ্ছে মাথা ঠান্ডা রাখা, প্রশ্ন পড়া, প্রশ্ন বোঝা। এক্সিডেন্টলি যদি কোনো প্রশ্ন কঠিন হয়ে বসে, সেটা রেখে আমি যখন পারতেছি জিনিসটা রেখে পরেরটা চলে যাব। তারপরে কি করব, শেষে আমি ওইটা আবার সলভ করব। আবার একটু মন দিয়ে খেয়াল করে, কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সকল স্টুডেন্টদের জন্য। ভর্তি পরীক্ষা তো এক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্স, তোমাদের জন্য অবশ্যই অনেক গুরুত্ব। এখন আমি কেন বললাম যে আজকে আমি শুভ স্যার না, আমি তোমাদের, কারণ আমি এইভাবে লেখার ধরনটা দেখাবো। আমরা যখন 15 মিনিট আগে খাতা পাবো, তখন আমরা খাতাটা মার্জিন দিয়ে সুন্দর করে সৌন্দর্য করবো, এটা আমাদের প্রাথমিক পর্যায়ে। তারপর আমি যখন পরীক্ষার আগে কিন্তু শপথের কথা বলেছি যে মনোযোগ সহকারে প্রশ্ন পড়বো, প্রশ্নে কী লেখা আছে সেটি খেয়াল রাখবো, পরীক্ষার খাতায় কোনো ওভাররাইটিং কাটাছেড়া করবো না, লেখা শেষ হলে আঙ্গুল দিয়ে ধরে ধরে চেক করবো। হে সৃষ্টিকর্তা, তুমি আমার সহায়, আমি যেন সকল প্রশ্নের উত্তর করতে পারি। এটা আমার কনফিডেন্স বাড়াবে, এটা আমার মানসিক শক্তি বাড়াবে। যাই হোক, আমরা প্রথমে যেহেতু পরীক্ষায় প্রশ্ন তোমরা দেখেছো শুরু থেকে দেওয়া আছে, এখানে হচ্ছে এলোমেলো অক্ষর সাথে সঠিক শব্দ গঠন করো। এটা প্রথম 1 নম্বর বাংলা প্রশ্ন দেওয়া আছে, তাই না? তো আমি এখানে কি করবো, আমার পরীক্ষার খাতাটাকে আমি দেখাচ্ছি প্লিজ। এইটা আমি মনে করো পরীক্ষার খাতা আমি মার্জিন দিয়েছি, আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিছু করার নেই। আমি একটু পরীক্ষার খাতাটা এটা বাড়াই দিলাম। এবার কি, আমি বাংলা, ঠিক আমি এখানে এরকম বাংলা উপরে আগে লিখবো। মা, আমি খাতা হলে আরো সুন্দর করে হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারতাম, বোর্ডে দেখাচ্ছি, কিন্তু আমার কথাগুলোকে একটু মন দিয়ে খেয়াল করো, তাহলে তোমার লেখার ধরন বা গেট আপ তুমি অটোমেটিক্যালি নিজেকে সেভাবে তৈরি করে নিতে পারবে। ঠিক আছে? যেমন প্রথম প্রশ্ন আছে এলোমেলো অক্ষর সাথে সঠিক শব্দ গঠন করো, কত নং? 1 নং, তাই না? তাহলে আমি এখানে যদি এরকম করে লিখি 1 নং প্রশ্ন উত্তর, আমি কিন্তু বলেছি যে আমি একদম তোমাদের মতো স্টুডেন্ট, আমি কত সুন্দর করে লিখতে পারি সেটা, বা লিখলে স্যাররা খুশি হবে, আমি সেটাকে অনুসরণ করব। ঠিক আছে? তো যেমন প্রথমে আছে এলোমেলো অক্ষর সাথে সঠিক শব্দ গঠন করো, ক বর্গের জ এ ন, তার মানে একজন, তাই না? তাহলে আমি এখানে সঠিক উত্তরটা লিখবো। কতটুকু স্পেস দিচ্ছি, অক্ষরগুলো কিভাবে দিচ্ছি একটু খেয়াল করবে। দ্বিতীয়টা আছে কি, ম কয়েকার দন্তান্ন, আমি শুধু উত্তরগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, স্পেস আর একটু বেশি দিতে চাও দিতে পারো। তারপরটা আছে অবাক, তারপরটা আছে উপর, এই। এবার আছে 2 নং, ঠিক আমি একটু স্পেস বাড়িয়ে দিলাম, এই দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম। এই 2 নং বলেছে লুপ্ত বর্ণ বসাও, প ড্যাশ চ ড্যাশ, তাহলে আমি এখানে প ড্যাশ চ ড্যাশ আমি কিভাবে দিয়েছি দেখো, পরিচয়। পর্ডার যেহেতু চ ড্যাশ আছে, আমি ড্যাশটাকে রেখে আমি এভাবে দিয়ে দিচ্ছি, মানে আমি সরাসরি কিন্তু এটাকে উজ্জ্ব করিনি। বা তুমি প দিয়ে ড্যাশ দিয়ে চ দিয়ে ড্যাশ দিয়ে রেখে যদি পরে উত্তর লেখো, সেটাও লিখতে পারবা। তারপরে আছে যেমন আমার প্রশ্ন দেওয়া আছে এরকম, সাপোজ এরকম দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো, আমি দুটোই দেখাচ্ছি, তোমার কাছে যেটা নিচেটা সুন্দর মনে হচ্ছে, ঠিক আছে, তুমি নিচেটা অনুসরণ করে লিখবে, কোনো সমস্যা নেই। এ ড্যাশ প ড্যাশ, তার মানে এর পর। এইবার একটা আছে স্বরে অ ড্যাশ ক, আমরা কি হবে জানো, অনেক, অধিক, বা তুমি যাই করো অর্থবোধক শব্দ হয়ে যাবে। এবার 3 নম্বর আছে বাক্য গঠন, ঠিক আমি এখানে দিলাম 3 নং, ঠিক আছে, স্পেস দিয়ে 3 নং প্রশ্ন উত্তর। গণিতটা মেজর, বাট আমি তোমাদের লেখার ধরনটা দেখাচ্ছি, এটাও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। যেমন ক্লাস দিয়ে আমার বাক্য গঠন করতে হবে, তাই না? তো আমি একটু এদিকে সরাই দিলাম, এই দেখো পার্জনের পাশে ক্লাস। আজ আমাদের ক্লাস চলছে, আজ আমাদের ক্লাস চলছে। বাবা একটু মন দিয়ে খেয়াল করবা প্লিজ, ক্লাস
চলছে, আমি দাগ দিলাম। বাকি শব্দগুলো আমি মানে মুখে বলে দিচ্ছি, যেহেতু বেশি ভিডিওটা বড় হয়ে যাবে। পরেরটা আছে বল, আমার একটি বল আছে। আনন্দ, আজ আমরা অনেক আনন্দ করেছি। বন্ধু, সে আমার বন্ধু। আমি বাক্য গঠনটা মানে জাস্ট মুখে বলে দিচ্ছি, বোর্ডে লিখলে লিখে দিতে পারবো, বাট সময় চলে যাবে অনেক বেশি, এর জন্য তোমাদের মুখে বলে দিচ্ছি। যুক্ত বর্ণ ভেঙে দেখো, মনে করো 4 নাম্বার আছে, তাই না? এটা হচ্ছে আমার পরীক্ষার খাতার আরেকটা পেজ, আমি সেই পেজ অনুসারে তোমাদেরকে দেখাচ্ছি। এটা মনে করো আরেকটা পেজ, আমি এখানে 4 নং শুরু করলাম, 4 নং প্রশ্ন উত্তর। হ্যাঁ, ঠিক আছে বাবা। এখন দেখো তো কি আছে, 9 দ, এই দন্তন্য দ, এটাকে ভেঙে দেখাতে বলেছে, তাহলে 9 যোগ দ, ব্যাস কি সুন্দর হয়ে গেল। তারপর হচ্ছে দন্তন্য ধ, এটা দেওয়া আছে, তারপরে দন্তন্য যোগ ধ, ব্যাস। এবার এই 5 নং ঠিক এভাবে প্রত্যেকটা প্রশ্নকে আমি সুন্দর করে কোনো প্রকার ওভার রাইটিং ছাড়া আমি সুন্দর করে লিখবো। 5 নং কি আছে, এলোমেলো শব্দ সাজি সঠিক বা কোনটা মুখে বলি। লেখা আছে কেমন তোমার এসে লাগছে স্কুলে, স্কুলে এসে তোমার কেমন লাগছে, এটার ক্ষেত্রে দেওয়া আছে স্কুলে এসে তোমার কেমন লাগছে। আচ্ছা তুমি উত্তর আমি দেখাবো একটা, আচ্ছা ক নাম্বারটা আমি দেখাই। স্কুলে এসে তোমার কেমন লাগছে, স্কুলে এসে তোমার কেমন লাগছে, আমি কিন্তু সঠিক উত্তরটা লিখছি, হ্যাঁ, আমি কিন্তু প্রশ্ন তুলিনি। কেমন লাগছে, আর প্রশ্ন কোনটার ক্ষেত্রে তোলা প্রয়োজন আছে, কোনটার ক্ষেত্রে তোলা প্রয়োজন, নিজের জিনিসটা বুঝতে হবে। গেল ক নাম্বার। খ নাম্বারটা ঠিক আরেকটু স্পেস দিয়ে, খ নাম্বারটা বলেছে আমাদের আজ ক্লাস নতুন শুরু, আজ আমাদের নতুন ক্লাস শুরু, সঠিক উত্তর। হ্যাঁ, বিরাম চিহ্ন বসাও। 6 নাম্বার আছে, বিরাম চিহ্ন বসাও। 6 নং প্রশ্ন এই উত্তর। বিরাম চিহ্নের ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রশ্ন তুলতে হবে, যদি না তোলো তাহলে বিরাম চিহ্নটা বসাবে কোথায়। যেমন কি মজা, আমি যদি এখান থেকে শুরুটা করি, প্লিজ একটু খেয়াল করো, আমি যদি স্পষ্টভাবে এখান থেকে শুরু করি তাহলে তোমার কাছে জিনিসটা সুন্দর হয়ে যাবে। কি মজার পরে কমা, আমি একটু লিখে দিই, তাই না? আমি মনে করো আগে এটা তুললাম, কি মজা, প্রশ্ন তুলে নেই, তাই তো? কি মজা, তাই না? নতুন বন্ধুরা এসে গেছে, নতুন বন্ধুরা এসে গেছে, নতুন বন্ধুরা এসে গেছে। আমি আগে প্রশ্ন তুলে নিচ্ছি, হ্যাঁ, নতুন বন্ধুরা এসে গেছে। এবার কি হলো, চলো এবার যার যার পরিচয় বলি, যার যার পরিচয় বলি, যার যার পরিচয় বলি। আচ্ছা একটু খেয়াল করো, ও দাড়িতে আমি অটোমেটিক্যালি দিয়ে ফেলেছি। কি মজা, এখানে কমা দেখো, এই তাই না, কি মজা তাই না প্রশ্নবোধক চিহ্ন, ভালো করে দেখো, কি মজার পরে কমা আছে, তাই না পরে প্রশ্নবোধক চিহ্ন। নতুন বন্ধুরা এসে গেছে দাড়ি, চলো, চলোর পরে কমা। এবার বাবা একটু খেয়াল করো, এবার যার যার পরিচয় বলি, এই আবার 6 নম্বর। এবার 7 নম্বর আছে, নিজের প্রশ্নগুলো উত্তর করো। 7 নং প্রশ্ন উত্তর কি আছে, তোমার বাংলা পাঠ্যবই 2 নং পৃষ্ঠায় কতজন ছেলে মেয়ের ছবি আছে, তুমি কি পড়েছো? যদি পড়ে থাকো তাহলে তুমি উত্তরটা অবশ্যই পারবে। 13 নং 13 জন ছেলে মেয়ের ছবি আছে, উত্তর কি লিখবো? 13 নম্বর 7 নম্বরে দিয়ে কয়ে বলেছে কতজন ছেলে মেয়ের 2 নং পৃষ্ঠায় কতজন ছেলে মেয়ের ছবি আছে, 13 জন ছেলে মেয়ের ছবি আছে, উত্তর লিখে দিলাম। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি 2য় শ্রেণীতে পড়ি, খ উত্তর হয়ে গেল। এবার 8 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, অনেকে আমরা পারছি কি পারি না জানি না, বাট আমি সঠিকটা বলার চেষ্টা করছি। জাতীয় পতাকা কিসের বাহক? জাতীয় পতাকা একটি দেশের পরিচয়ের বাহক। কি বলো তো বাবা, জাতীয় পতাকা একটি দেশের পরিচয়ের বাহক। আমি বাংলা প্যাটার্নসে দেখেছি আমার কত ওভাররাইটিং কাটাছেড়া হয়েছে, আমি কত ওভাররাইটিং কাটাছেড়া করেছি, স্পেস দিয়ে সুন্দর করে এইভাবে আমার পরীক্ষাগুলোতে ফেস করতে হবে। এবার আসি আমরা ইংরেজি, এটা মুছে ফেললাম, এটা আমার পরীক্ষার খাতা, কিন্তু আমি এখানে আবার আমি ইংরেজিটা দেখাবো। ইংরেজি প্রথমটা আছে রাইট দ্য মিনিং উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, শব্দ অর্থ, তাই না? তো 9 নম্বর আছে শব্দ অর্থ, আমি সব দেখাবো না, আমি মুখে বলে দিয়ে যাব, অঙ্কগুলো আমি বোর্ডে করাবো, তাই না? তাহলে এখানে দেখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 9, এই দিয়ে গোল দিতে পারো, সুন্দর হবে। যেমন প্রথমে আছে লিসেন, LISTN, লিসেন, লিসেন এর কি রাইট দ্য মিনিং মানে কি, শব্দ অর্থ বলেছে, রাইট দ্য মিনিং উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, কতটুকু স্পেস দিবা। তারপর আছে সার্কেল, পরীক্ষার খাতায় স্পেস দিবা, সার্কেল অর্থ বৃত্ত, এই আমি 2টা দেখাই দিলাম। হ্যাঁ, সার্কেল অর্থ বৃত্ত, ফলো অর্থ অনুসরণ করা, ফেয়ারওয়েল অর্থ বিদায়, গেল আমার ওয়ার্ড মিনিং। নেক্সট সেন্টেন্সে বলেছে, ও এটা একটা দেখাতেই হবে, তাই না? তাহলে এখানে একটু ওই অ্যান্স টু দ্য কোশ্চেন নং 10 দিলাম। দেওয়ার পরে আমার নেক্সট সেন্টেন্সে বলেছে প্রথম লিভ, LIV, তাহলে আই লিভ ইন ঢাকা হোক, বরিশাল হোক, খুলনা হোক,
যেটা হোক, আই লিভ ইন, তুমি ঢাকা লিখবা, DHAK লেখো, কোনো সমস্যা নেই। মূল শব্দের নিচে দাগ, বাংলা এবং ইংরেজি, বাংলায় বাক্য গঠন, ইংরেজি মেক সেন্টেন্স ক্ষেত্রে মূল শব্দের নিচে দাগ, বাকিগুলো আমি মুখে বলে দিচ্ছে। প্লে, আই প্লে ফুটবল, প্লে দিয়ে কি হবে, আই প্লে ফুটবল। নেম, হোয়াটস ইউর নেম, প্রশ্নবোধক চিহ্ন। কমপ্লিট, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বা কমপ্লিট দ্য সেন্টেন্স। ক্লিয়ার বাবা? 11 নম্বর, দরকার নেই আমি গণিতটা করে দেবেন, আমি রিয়ারেঞ্জটা বলে দিচ্ছি। রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ড। 11 নম্বরের প্রথমটা আছে হ্যালো, তারপর আছে কি টাউন, তারপর আছে অ্যাবাউট, তারপর আছে কি বিলো। আমি কিন্তু বলে দিচ্ছি। ফিল ইন দ্য মিসিং লেটারের প্রথমটা আছে রিপিট, তারপরটা কি দেয়ার, THERE, গেম, তারপরটা আছে গেম, GAME, মিলাও ভালো করে। তারপর আছে কি দেখো তো, CON-E, কি চিন্তা করছো, টেনশনে পড়ে গেছো না? এটা পারি নাই তো স্যার, তাহলে কি হতে পারে? কনভারসেশন, CONVERSATION, কনভারসেশন। সহজ হয়ে গেল না? এবার আসি ট্রান্সলেট টু বেঙ্গলি, ঠিক পর্যায়ক্রমে ভেবে লিখবা। হোয়াটস ইউর নেম, এটা বাংলায় কি লিখতে হবে, তোমার নাম কি? আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়া বসবাস করি বা বাস করি। এবার 14 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, রাইট ওয়ান ওয়ার্ড ইনক্লুডিং 13 লেটার্স, 13 অক্ষর বিশিষ্ট একটা শব্দ, কি হবে? ইনস্ট্রাকশন দিতে পারো, কোনটা হবে? তুমি দেখো তো, যে 13 নম্বরটা থেকে মিলাও তো, যে তোমার এমন একটা শব্দ বলতে হবে যে শব্দের ভিতরে তোমার 13টা লেটার আছে। আমি একটু দেখাই সে শব্দটা কি। ইন্ট্রোডাকশন, INTRODUCTIONS, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু এখানে এমনি দেখাইছি বোঝানো ইসের জন্য, তাই না? তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাবো ম্যাথ, যেটা আমার জন্য, আমাদের ক্লাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি হয়তো পরবর্তী সলভ ক্লাস যেগুলো দেবো সেগুলোর ক্ষেত্রে আমি হয়তো বাংলা ইংরেজি মুখে বলবো, বোর্ডে দেখাবো না। আজকে যতটা দেখিয়েছি, পরবর্তী দিন আমি গণিতটাকে বেশি টার্গেট করবো, যে গণিতটা আমাদের সলভ ক্লাসে রাখতেই হবে। তো গণিতটা আমি শুরু করলাম আছে কত, 15 নম্বর দিয়ে, তাই না? তাহলে আমি এখানে দিলাম 15। ও গণিত উপরে লিখে গণিত দিয়ে শুরু করলাম, যেমন আমি ইংলিশের ক্ষেত্রে উপরে লিখে শুরু, বাংলার ক্ষেত্রে বাংলা দিয়ে শুরু করবো, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি, গণিতের ক্ষেত্রে গণিত। তাহলে আমি এখানে লিখলাম গণিত। এই গণিত লেখার পর 15 নং প্রশ্নের উত্তর, বা শুধুমাত্র যদি 15 নং দিতে চাও দিতে পারো। গণিতগুলো আমার সব করতে হবে। স্থানীয় মান কাকে বলে, স্থানীয় মান কাকে বলে, তাই না? তাহলে আমি এখানে উত্তর লিখেছি, তাই না? কোন সংখ্যার অঙ্কগুলোর, তোমরা জানো, তারপর আমি লিখে দিচ্ছি। কোন সংখ্যার অঙ্কগুলোর বিভিন্ন অবস্থানে, তাদের যে মান পাওয়া যায়, তাদের, ও এটা কিন্তু ক নাম্বার ছিল। হ্যাঁ, তাদের যে মান পাওয়া যায়, খেয়াল করতে হবে মা, তাদের যে মান পাওয়া যায় তাকে স্থানীয় মান বলে। তাকে কি বলে? তাকে স্থানীয় মান বলে। এই যে আমি লিখে দিলাম, তাকে স্থানীয় মান বলে। এটা আমার শেষ। আমি একটু দ্রুত লিখছি, হাতের লেখা সুন্দর হচ্ছে না, তারপর মোটামুটি বুঝতে পারলে হয়েছে তোমাদের বোঝার জন্য। গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয়টি, কি কি? গাণিতিক প্রক্রিয়া প্রতীক 4টি। গাণিতিক প্রক্রিয়া প্রতীক 4টি। গাণিতিক প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। যথা, যদি আমি নিচে নিচে লিখি তাহলে খুব ভালো হবে, কোনো সমস্যা নেই। যেমন দিলাম যোগ, আমি একটু চিহ্নটা দেখালাম। বিয়োগ, সব থেকে বেশি স্যার খুশি হবে। তারপর আছে 3 নম্বরে গুণ, আমি চিহ্ন দিলাম। হ্যাঁ, তারপর 4 নম্বর আছে ভাগ। গাণিতিক প্রক্রিয়া প্রতীক 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ, গেল তো? এবার গ নাম্বার বলছে জোড় সংখ্যা কাকে বলে। জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাকে জোড় সংখ্যা বলে। আমি সব লাগবে না তো, তোমরা বড় হয়ে গেছো না, এখন কি সবটা একরকম লিখে দেওয়া লাগে? জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাকে জোড় সংখ্যা বলে। এইটা তোমার জন্য ঝামেলা হতে পারে। ঘ নাম্বারটা 0 এর চেয়ে ছোট কত, তাহলে 0 এর থেকে ছোট। এখানে গ নাম্বার তুমি লিখেছো, এবার আমি এখানে ঘ নাম্বার দিলাম, লিখবো 0 এর থেকে ছোট, 0 এর থেকে ছোট কত, মাইনাস 1। 0 এর থেকে ছোট কত, মাইনাস 1। আর স্থানীয় মান, স্থানীয় মান তোমরা সবাই পারো। স্থানীয় মান প্রথমে কি করতে হবে, আমি একটু ধারণ তাও দিয়ে দিই, নাহলে আবার বলবানে। 16 নং প্রশ্নের উত্তর, কই যাও তোমাদের নিয়ে বাবা, সব দেখানো লাগে। যেমন আমি দেখাই কি কি দিয়েছি, 9,40,257, তাই না? এই ছকটা মনে আছে? এইভাবে আমরা তো ক সবাই পারি, তাই না? তো আমি এখানে দ্রুত লিখে দিচ্ছি। কিন্তু এখানে একটা বিষয় আছে, 7 একক। 7 একক, এই ডান পাশের সংখ্যাটা 2 শতক। এই আমার ডান পাশেরটাকে আমার সোজা রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে,
যে ডান পাশে যেটা সেটা আমাকে সোজা থাকতে হবে। তাহলে ডান পাশেটা সোজা থাকলে আমার তোমার স্থানীয় মানের ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো হেজিটেট থাকবে না, তোমরা অটোমেটিক্যালি পারবা। 17 নম্বর বলছে 1 থেকে 100 পর্যন্ত চন্দ্রবিন্দু সংখ্যা, মুখে বলে দিচ্ছে 1 থেকে 100 পর্যন্ত চন্দ্রবিন্দু সংখ্যা কয়টি কি 1 থেকে 100 পর্যন্ত যুক্ত চন্দ্রবিন্দু সংখ্যা কয়টি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মনে করো তোমার মনে পড়ছে না, তুমি তখন লেখা শুরু করে দিবা কি 29, 39, 49, 59, 69, 79। না, চন্দ্রবিন্দু যুক্ত সংখ্যা তো গুণসংক্রান্ত সংখ্যা বলে নেই বাবা, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি কিন্তু চন্দ্রবিন্দুর বলেছি, আমি কিন্তু বলিনি যে অনুসংক্রান্ত। তাহলে চন্দ্রবিন্দুর মধ্যে কি কি আছে একটু দেখি, যদি আবার সংখ্যা মনে না থাকে যে কয়টি, আমি লেখা শুরু করবো ডাইরেক্ট, কথাই লিখবা বানান করে। 5 উপরে চন্দ্রবিন্দুর আছে 5, 25, 35, 37, 45, 65, 75, 85, 95। এটা তোমার লেখা হয়ে গেল 9টা। তাহলে তুমি ওখানে যে প্রথমে মানে কয়টি ওখানে ফাঁকা রাখছিল না, ওইখানে লিখবা 9টা, তারপর যথা দিয়ে তুমি কথাই লিখবা 5, 25 এভাবে কথা লিখবা, নট অঙ্কে কথা লিখলে ভালো হবে, স্যার খুশি হবে। এবার 1 থেকে 100 পর্যন্ত 18 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ। 1 থেকে 100 যে সকল সংখ্যার এককের ও দশকের ঘরে একই অঙ্ক, এককের দশকের ঘরে কি আছে এটা তোমাকে, এটা কত নম্বর দিছিলাম? 18 নম্বর। তাহলে 18 নং প্রশ্ন উত্তর কি আছে জানো? 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 আর হচ্ছে 100। এই দেখো এককের ঘরে দশকের ঘরে কিন্তু সব একই অঙ্ক আছে। জাস্ট এটা তোর কমপ্লিট হয়ে গেল। এবার বলছে 4, 8, 12 ভেবে 4, 4 করে ব্যবধান। অবশ্যই 4, 8, 12, 4, 4 করে ব্যবধান লিখলে কি হবে? এটা হচ্ছে 19 নং, তাই না? 19 নং। তার মানে 4 একটা ব্যবধান আছে 12, 12 থেকে 4 ব্যবধান করলে 16, 16 থেকে 4 ব্যবধান করলে 20, 20 থেকে 4 ব্যবধান করলে 24, 28, 32, 36, 40 আর লেখা যাবে না, কারণ 44 পর্যন্ত বলেনি, বলেছে 42 পর্যন্ত গেল। ওটা তো খুব সহজ। 20 নম্বর 1 থেকে 20 পর্যন্ত যুক্ত বর্ণ যুক্ত ক্রমবাচক সংখ্যা তোমরা পারো, তারপরে আমি বলে দিচ্ছি। প্রথমে যুক্ত বর্ণ আছে, দ্বিতীয়তে যুক্ত বর্ণ আছে, তৃতীয় যুক্ত বর্ণ আছে, চতুর্থ যুক্ত বর্ণ আছে, পঞ্চম যুক্ত বর্ণ আছে, ষষ্ঠ যুক্ত বর্ণ, সপ্তম যুক্ত বর্ণ, অষ্টম যুক্ত বর্ণ। তাহলে মোট 8টাই যুক্ত বর্ণ আছে, নবম দশমে যুক্ত বর্ণ নেই। ক্লিয়ার হয়ে গেল। 5 ও 50 সমষ্টি, ডাল আর ভাত যেটা যতটা সহজ ততটা সহজ। কেন? 50 সাথে 5 যোগ করে দিলে হবে। হ্যাঁ, তুমি কিভাবে করবে সেটা তোমার দেখার বিষয় আছে বা এখানে জানার বিষয় আছে। ওইটা তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয় কাজ করবে, যেটা তোমার জানার একটা ইম্পর্টেন্সই আছে। দেখো এখানে কত নম্বর আমি বলেছি? 21 নম্বর, তাই না? তাহলে 21 নং প্রশ্ন উত্তর। এইখানে একটা বিষয় আছে, সমাধান দিয়ে করতে হবে, তাই না? একটু বাম পাশ থেকে সমাধান লিখলে ভালো হয়। এই 50 যোগ 5, তাহলে এখানে যদি আমি সমষ্টি লিখে দিই বা যোগ করে দিই, সমষ্টি অর্থ যোগ 5, এই 55 উত্তর সমষ্টি 55। এইভাবে করলে ছাতা খুশি হবে এবং এটা সঠিক। হ্যাঁ, এবার এই গেল 22 নং প্রশ্নের উত্তর। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু আমাকে বুঝাই দেওয়ার বিষয় আছে। যেমন ক নম্বরে দশকের সাথে যোগ করো 18, 10, 15 আর আছে 12, 10, 11। এই অঙ্কটা অনেকে বুঝবো না, এই যোগ আর বিয়োগ এটা আমাকে দেখাতে হবে। সরাসরি যোগটা তো আমরা করতে পারি, 5 আর 1 6, 1 আর 1 2। তাহলে এখানে 10 লেখা থাকলো, আমি কমন যেটা সেটা বলে দিচ্ছি, 8 2 10 নাতে আমার 1 11 2। এইবার কি বলেছিলাম নিয়মে, যারা সরাসরি ক্লাসগুলো বা ভিডিওগুলো ফলো করছো বা অনলাইন ক্লাস করো, তারা তো প্রত্যেককেই নিয়মটা কম বেশি ধারণা তোমাদের আছে বা তোমরা বুঝতে পারছো। 3টা 10 লেখার ডাইনে 2টা অঙ্ক থাকলে 3টা সমান চিহ্ন দেবো, 1টা 2টা 3টা সমান চিহ্ন দিলাম। এবার হচ্ছে আমাদের নিয়ম, আমরা দশকের সাহায্যে ডান পাশেরটাকে ভাঙাবো। কোন পাশেরটাকে ভাঙাবো? দশকের সাহায্যে ডান পাশেরটাকে। কিভাবে ভাঙাবো দেখো, তোমার এখানে দেখো 30, 10, এইটাকে ভাঙালে হয় 2 10 6, এটাকে বাম পাশেরটাকে ভাঙালে হয় 2 10 6, এটাকে ভাঙালে কত হয়? 2 10 6। এবার আমরা মনে রাখবো প্রথম 10 লেখা আছে, এর আগে পরের সংখ্যার সাথে যোগ 32। তাহলে কত হলো? 32 10 6। 10টাকে আমরা কাট করে দেব, উত্তর যোগফল 326। ব্যাস। ও আরটা বিয়োগটা না দেখালে পর বলবা না স্যার যোগটা তো দেখাইছেন, তাহলে বিয়োগটা দেখালেন না কেন, বা বিয়োগটা কি দোষ করছে? তাহলে এটা ছিল ক নাম্বার, তাই না? এটা আছে খ নাম্বার। আমি বিয়োগটা এখানে দেখাচ্ছি। 23, 10, 21 আর আছে 16, ও দেখো 16, 10, 15, তাই না? তাহলে এখানে যদি আমরা বিয়োগটা করি, 5 আর কত হলো? 11, 5 6 7 8 9 10 11, কত হলো? 6 হলো। হাতে আমার 1 1 আর 1 2 দিয়ে মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য বসানো। তারপর আমি শূন্যটা দিছি, কেন দিয়েছি? আমার অঙ্কের প্রয়োজনে। দেখো কেন দিয়েছি। 6 এর কত হলো? 13, 7 8 9 10 11 12 13, কত হলো? 7 হলো। হাতে আমার 1 1 আর 1 2 দিয়ে মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য বসানো। কিন্তু এখানে বাম পাশে শূন্যটা রেখেছি আমার অঙ্কের প্রয়োজনে। এ বাবা, তুমি যদি না দাও তাতে তো সমস্যা নেই, এটা তো আকারে সহজ। মাঝখান থেকে 10টাকে কাট করে দাও, 76। উত্তর বিয়োগফল 76। তোমরা মনে করছিল খুব কঠিন দিয়ে ফেলাইছি, না কঠিন দেয়নি।
এই ছিল আমাদের পরীক্ষার সলভ ক্লাস। আমি তোমাদের সামনে চেষ্টা করেছি তুলে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তারপরেও আমি পরবর্তীতে চেষ্টা করব আরও আগে মানে কষ্ট করে হলেও আমি ভিডিওটা রেডি করে তোমাদের সাথে রিফ্রেশভাবে আরও যেন সুন্দর করে দিতে পারি। তারপরও দেওয়াটা বাইন্ডিং ছিল, দিতেই হবে তোমাদের বোঝানোর জন্য, বা তোমরা অনেক সময় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কীভাবে দেবো, কীভাবে করলে ভালো হবে, কোন কথাগুলো মনে রাখতে হবে, এই এজিটেড বা সংশয় তোমাদের মধ্যে থাকে সলভ করার জন্য এই ভিডিওটা আজকে আমি দিয়েছি, তোমাদের মানসিক শক্তিটা থাকার জন্য। ভালো থেকো সবাই। বাবা আজকে থাকা, আজকে আর পারতেছি না, ঠিকমতো পড়াশোনা করবা, অবশ্যই শরীরে মানে আব্বু আমার কথা শুনবা, ফাঁকি দেওয়া যাবে না, সামনে পরীক্ষা, এটা মাথায় রেখো। ভর্তি পরীক্ষা চ্যালেঞ্জিং পরীক্ষা, এখানে নিজেকে শতভাগ দিয়ে চেষ্টা করতে হবে। ঠিক আছে, ওকে, বাই।